এই মাছেরা, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে। এই খাবারে অনেক পুষ্টি আছে, তাই এই খাবার খেলে তোরা তাড়াতাড়ি বড় হয়ে যাবি। আর তখন আমি তোদের ধরে তেলে ভাজবো আর মজা করে খাবো। এইসব বলে ডাইনি তার মাছের পুকুরে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালোজয় উড়ে যেতেই পানির উপরে মাছদের দেখে সে পুকুর পাড়ে চলে আসে। বাহ, জঙ্গলের এই পুকুরে দেখছি অনেক মাছ লাফালাফি করছে। আগে তো জানতাম না জঙ্গলে পুকুরে মাছ আছে। জানলে তো কষ্ট করে পাশের বনে গিয়ে মাছ চুরি করতে হতো না। এই মাছগুলো চুরি করলেই কয়েকদিন কেটে যাবে। যাই হোক, আজ রাতে এই পুকুরে সব মাছ চুরি করতে হবে। একটা কাজ তো পেয়ে গেলাম, এখন কবুতরের বাড়িতে যাই। কবুতর, কবুতর, বাড়িতে আছিস? হ্যাঁ দাদা, আছি। পাশের বনে এখনই যাবে নাকি? আরে না, পাশের বনে যেতে হবে না। তারপর কালু কবুতরকে সব কথা খুলে বলে। আর সব শুনে কবুতর অনেক খুশি হয়ে যায়। আর তারা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতে কালু ও কবুতর ডাইনির পুকুরে চলে আসে। সত্যি তো কালু দাদা, এই পুকুরে এত মাছ, আর সেটা আমরা জানতামই না। এখন কথা না বলে চল তাড়াতাড়ি মাছ ধরা শুরু করি। সকাল হওয়ার আগে যে সব মাছ ধরতে হবে, নয়তো আবার ধরা পড়ে যাব। কবুতর, পুকুরে আর একটা মাছও নেই, সব মাছ ধরে ফেলেছি। চল এখন বাড়িতে চলে যাই। হ্যাঁ দাদা, চলো। এরপর কালু আর কবুতর মাছের হাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। আর এইভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই ডাইনি মাছের খাবার নিয়ে পুকুর পাড়ে চলে আসে। আয় আয়, এই মাছেরা, তাড়াতাড়ি খাবার খেতে চলে আয়। কি ব্যাপার, আজ কোনো মাছ খাবার খেতে আসছে না কেন? তাহলে কি মাছেরা পানির নিচে ঘুমিয়ে পড়েছে? না 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 না, আমার জাদু শক্তি দিয়ে আগে সবটা দেখতে হবে। এরপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে পানির নিচের দৃশ্য দেখতে থাকে। আর সে পানির নিচে একটা মাছও দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। একই, আমার পুকুরে তো একটা মাছও দেখতে পেলাম না। তার মানে মাছ কি চুরি হয়ে গেছে? এই তো কিছু পাখির পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে কি পাখিরা আমার পুকুরের মাছ চুরি করেছে? দাঁড়া, আমি এক্ষুনি তোদের রাজ্যে যাচ্ছি। নিয়ে যাও, নিয়ে যাও, একদম টাটকা মাছ নিয়ে যাও। দাদারা দিদিরা চলে এসো, চলে এসো। কালু দাদা, আমাকে 1 কেজি মাছ দাও তো। এই নে মাছ, আর 50 টাকা দিয়ে যা। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও টাকা। শয়তান পাখি, আমার পুকুরের মাছ এনে ভালোই তো বিক্রি করছিস। এর শাস্তি যে আমি তোদের দিয়েই ছাড়বো। তোদের জন্য বনের সব ছানা পাখিদের ধরে নিয়ে যাব। কাউকে শান্তি করে আমার পুকুরের মাছ খেতে দেব না। এসব বলে ডাইনি একজন বৃদ্ধার রূপ ধারণ করে আর টুনির বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছিস? মাছ ভাজার গন্ধ বেরিয়েছে, আমাকে একটু মাছ দিয়ে ভাত খেতে দিবি? আমি যে এক গরিব পাখি, মাছ কেনার মতো যে আমার কাছে কোনো টাকা নেই। বুড়িমা, তুমি বসো, আমি তোমাকে মাছ দিয়ে ভাত খেতে দিচ্ছি। মা টুকি, তো ঠাম্মাকে বসতে দে তো। ঠাম্মা, এই মাঝারে বসে পারো, মা তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এই নাও বুড়িমা, মাছ ভাজা দিয়ে গরম ভাত। ঠিক আছে রে মা,
তুই ঘরে গিয়ে কাজ কর, আমি খাবারগুলো খেয়ে নিচ্ছি। এরপর টুনি যেই না ঘরে চলে যায়, আর তখনই ডাইনি তার জাদু শক্তি দিয়ে টুকিকে মাছ বানিয়ে তার পুটলিতে ভরে নেয়। এরপর সে গপ গপ করে খাবারগুলো খেতে থাকে। সে কি, টুকি কোথায় গেল? আমি আরো ওর জন্য খাবার নিয়ে এলাম, ভাবলাম তোমার সাথে বসে খাবার খাবে। তোর মেয়ে তো খেলতে চলে গেছে। যাই হোক, তোর মেয়ের খাবারগুলো আমাকে দিয়ে দে। এই খাবার খেয়েছি, আমার পেট ভরেনি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে এই খাবারগুলোও তুমি খেয়ে নাও। এরপর ডাইনি খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবে বনে সবার বাড়িতে গিয়ে খাবার খেয়ে ছানাদের ধরে নিয়ে তার পুকুর পাড়ে চলে আসে। কিন্তু বনের কোনো পাখি তা বুঝতেই পারে না। এখন থেকে তোরা মাছ হয়েই থাকবি। আমাদের ছেড়ে দাও, আমরা বাড়িতে চলে যাব। তোদের বাবা মা আমার পুকুরের মাছ খাবে, আর আমি তা তাকিয়ে তাকিয়ে দেখব? কখনোই না। আমার নাম ডাইনি, আর ডাইনিরা তাদের প্রতিশোধ নিয়েই ছাড়ে। তাই আমি তোদের মাছ বানিয়ে গরম তেলে ভেজে খাবো। আগে তোদের কিছু খাবার খাইয়ে বড় করতে হবে। এসব বলে ডাইনি খাবার নিতে চলে যায়। আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর পাখিদের ছানা বাড়িতে না ফেরায় পাখিরা খুবই চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, টুকি এখনো বাড়িতে আসছে না কেন? যাই, একবার কালু দাদার বাড়িতে গিয়ে দেখে আসি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে ভিড় করেছো কেন? আর বলিস না টুনি, আমাদের ছানাদের কোথাও খুঁজে পাচ্ছি না, তাই সবাই এখানে বসে ভাবছি কি করা যায়। কি বলছো এসব? আমার ছানাও তো বাড়িতে ফেরেনি। বনে এসব কি বিপদ এলো যে সবার ছানা হঠাৎ করে উধাও হয়ে গেল? আমার মনে হয় সবাই মিলে কোথাও খেলা করছে। চলো আমরা আবার পুরো বনটা ভালো করে খুঁজে দেখি। এরপর সবাই তাদের ছানাদের খুঁজতে বেরিয়ে পড়ে। মেঘরাজা, চলো না এই চাঁদনি রাতে আমরা পৃথিবী থেকে ঘুরে আসি। হ্যাঁ মেঘরানী, আমারও খুব ঘুরতে ইচ্ছে করছে। চলো তাহলে এক্ষুনি যাওয়া যাক। এরপর মেঘরানী আর মেঘরাজা আকাশ থেকে নিচে নেমে আসে। আর তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ডাইনির পুকুর পাড়ে চলে আসে। মেঘরাজা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, চলো এই পুকুরে নেমে পানিগুলো খেয়ে নেই। কিন্তু এই পুকুরে তো বেশি পানি নেই। এই পানিগুলো যদি আমরা খেয়ে ফেলি তাহলে বনের পশু পাখিরা কি খাবে? তাহলে আমরা সব পানি খাবো না, কিছু পানি পাখিদের জন্য রেখে দিব। পাখিরা তো বেশি পানি খায় না, কিছু পানি হলেই হয়ে যাবে। আর কয়েকদিন পর তো আমরা বৃষ্টি ছড়াবো, তখন আবার পুকুর ভরে যাবে। ও হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। এরপর মেঘরাজা আর মেঘরানী পুকুরে নেমে পানি খেতে থাকে। আর পুকুরের পানি কমে যেতেই পাখির সব ছানারা উপরে চলে আসে। মেঘ, ও মেঘ, এই পুকুরে পানি আর খেও না। সব পানি খেলে যে আমরা মরে যাব। না না মাছ, আমরা সব পানি খাবো না। কিন্তু তুমি মাছ হয়ে পাখির মতো কথা বলছো কি করে? আমরা তো পাখি ছিলাম, কিন্তু তারপর টুকি মেঘকে সব কথা খুলে বলে। আর সব শুনে মেঘদের মনে অনেক মায়া হয়। তোমরা চিন্তা করো না, ওই ডাইনিকে শাস্তি দিয়ে এক্ষুনি তোমাদের মুক্ত করার ব্যবস্থা করছি। চলো মেঘরাজা, এক্ষুনি ডাইনির বাড়িতে চলো। হ্যাঁ মেঘরানী, চলো। এরপর মেঘরাজা আর মেঘরানী ডাইনির বাড়িতে চলে যায়। আর তারা ঘরের উপরে উঠে বৃষ্টি ঝরাতে থাকে। এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পানিতে ডাইনির ঘর ভরে যায়। একে হঠাৎ এত বৃষ্টি হচ্ছে কেন? আর এতক্ষণ বৃষ্টি হলে তো আমার ঘরটা ডুবে যাবে। না না, আমাকে এক্ষুনি কোনো গাছের উপরে গিয়ে আশ্রয় নিতে হবে। একই মেঘ, তোরা আমার ঘরের উপরে এভাবে বৃষ্টি ছড়াচ্ছিস কেন? আমি তোদের কি এমন ক্ষতি করেছি? দয়া করে বৃষ্টি
বৃষ্টি ছড়ানো এক্ষুনি বন্ধ করব আর এখানকার সব পানিও তুলে নিব, কিন্তু তার আগে তোমাকে পুকুরে বন্দি ওই পাখির ছানাদের মুক্ত করে দিতে হবে। ওই ছানাদের বন্দি করে তো আমি অন্যায় কাজ করিনি। ওর বাবারা আমার পুকুরে সব মাছ চুরি করেছে, তাই আমিও ওদের চুরি করে এনেছি। তুমি ছানাদের মুক্ত করে দাও, আমি ওর বাবা মাকে বলবো তোমাকে যেন মাছ কিনে দিয়ে যায়। তুই সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ছানাদের মুক্ত করে নিয়ে আসছি। এরপর ডাইনি পুকুর পাড়ে চলে আসে আর সব ছানাদের মুক্ত করে মেঘরাজ ও মেঘরানীর কাছে নিয়ে যায়। আর এদিকে মেঘেরা ডাইনির বাড়ির সব পানি তুলে নেয়। এই নে, আমি সব ছানাদের মুক্ত করে এনেছি। ওদের বাবা মাকে বলবি কাল সকালেই যেন আমার সব মাছ কিনে দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ডাইনি, বলবো। ছানারা চলো তোমাদের বনে যাই। তোমরা বুঝি ছানাদের নিয়ে চিন্তা করছিলে? আমরা তোমাদের ছানাদের মুক্ত করে এনেছি। মানে ছানারা তোরা কোথায় গিয়েছিলি? তারপর মেঘরানী টুনিকে সব কথা খুলে বলে। আমাদের জন্যই আজ এত বড় শাস্তি পেয়েছে ছানারা। এখন থেকে আর কখনো কারো পুকুরে মাছ চুরি করতে যাব না। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, কথাটা ভালো করে মনে রেখো। আর কাল সকালেই ডাইনির পুকুরে সব মাছ দিয়ে এসো। এসব বলে মেঘরাজা ও মেঘরানী সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকাল হতেই কালু ও কবুতর বাজার থেকে 2 হাঁড়ি মাছ কিনে নিয়ে ডাইনির পুকুরে চলে আসে। মা টুনি, আজ তো ঘরে ফুটোনোর মতো কোনো চাল নেই। এদিকে বনে কেউ কাজ দিতে চাইছে না। নে মা, এই পান্তা ভাতটুকু লঙ্কা দিয়ে খেয়ে নে। তোর এই হতভাগী মাঝে বড্ড অসহায়, তোর জন্য কিছুই করতে পারে না। মা, তুমি এভাবে বলছো কেন? তোমার হাতের পান্তা ভাত যে আমার অনেক ভালো লাগে মা। আর তোমার এই মেয়ে লেখাপড়া করে একদিন অনেক ভালো চাকরি করবে, আর আমাদের তখন কোনো কষ্টই থাকবে না মা। এসো মা, একসাথে খাই। আর কেঁদো না তো। এই বলে টুনি আর মিনু ওই সামান্য পান্তাটুকু খেয়ে নেয়। এরপর টুনি কলেজে চলে যায় আর মিনু পরে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। এই দেখ দেখ, এই গরিব কৃষাণের মেয়ে এসেছে ক্লাসে। এভাবে কষ্ট করে পড়াশোনা না করে তোর মায়ের সাথে মাঠে গিয়ে তো কাজ করলেও পারিস। এখানে এসে তো আমাদের কলেজের পরিবেশটাই নষ্ট করছিস। এভাবে কেন বলছিস সুখী? আমরা গরিব বলে কি পড়াশোনা করতে পারবো না? এই পড়াশোনার ক্ষেত্রে সমাজের কোনো শ্রেণী হয় না। শিক্ষা লাভের কোনো বাধ্যবাধকতা নেই। যে অধিক জ্ঞান অর্জন করতে পারে সেই ধনী। একদিন আমিও পড়াশোনা করে অনেক ভালো চাকরি করব, দেখে নিস। আর অসহায়দের পাশেও দাঁড়াবো আমি। ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার স্বপ্ন, তুই চাই? এর সাথে কথা বলে আমি অযথা আমার সময় নষ্ট করছি। যত সব, কোথা থেকে যে আসে এরা। এভাবেই টুনি গরিব বলে বনের সবার কাছে লাঞ্ছিত হতে থাকে। আর তার চাষিনী মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। একদিন সকালবেলা কাজ করতে করতে বড্ড হাঁপিয়ে গেছি। এই গাছতলায় একটু জিরিয়ে নেই, তারপর না হয় বাকি কাজগুলো করে নিব। ওই গরিব মুখপুরীকে আমি কাজের জন্য ভাড়া নিয়েছি, দিন শেষে ঠিক টাকাটাই তো চাইবে। এদিকে কাজ না করে পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া, আজ তোকে উচিত শিক্ষা দিব। কাজ না করে ফাঁকি। রিনু দিদি, লাগছে, ছাড়ো আমায়, ছাড়ো দিদি। এভাবে মেরো না, মরে যাবো গো দিদি, মরে যাবো। এ কি, তুমি আমার মাকে মারছো কেন এভাবে? ছেড়ে দাও, ছেড়ে দাও মাসি, নইলে এক্ষুনি পুলিশ ডাকবো, এই আমি বলে দিলাম। ইস, যত বড় মুখ নয় তত বড় কথা। গরিব কাঙ্গালি কোথাকার, কাজে ফাঁকি দিয়ে আবার আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস। আমি কাজে ফাঁকি দেইনি, একটু বিশ্রাম নিতে বসেছিলাম। কাজ করতে করতে খুব হাঁপিয়ে গিয়েছিলাম।
মা চলো ঘরে চলো, কাজ করতে হবে না তোমার। শোনো রেনু মাসি, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। আর তুমি এদিকে এভাবে আমার মাকে মারছো। আজ তোমার ছেড়ে দিলাম, এরপর কিন্তু আর কখনো ছাড়বো না, এই আমি বলে দিলাম। চলো মা, ঘরে চলো। এভাবেই টুনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আর দিনরাত কঠোর পরিশ্রম করে তার লেখাপড়া চালিয়ে যায়। শোনো বনের ছাত্রছাত্রীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আজ তাদের পরীক্ষার ফল প্রকাশ হবে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বলুন। নিশ্চয়ই আমি প্রথম হয়েছি, তাই না স্যার? না সুখী, এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে টুনি। টুনি ট্যালেন্ট ফুলে বৃত্তিও পেয়েছে। টুনিকে শহরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ দিয়েছে সরকার। টুনির এমন রেজাল্ট শুনে বনের সব পাখির মাথা হেট হয়ে যায় আর টুনি ভীষণ খুশি হয়। দেখলে তো সুখী, পরিশ্রমের ফল সুমিষ্ট হয়। আর এটা আমার পরিশ্রমেরই ফল। যাই মাকে বলে আসি, মা নিশ্চয়ই অনেক খুশি হবে। মা মা, জানো আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, মানে সবার থেকে ভালো রেজাল্ট করেছি। মা তুমি জানো, সরকার আমার শহরে পড়াশোনা করার জন্য স্কলারশিপও দিয়েছে। এবার আমি পুলিশের বড় অফিসার হয়ে তবেই বনে ফিরবো আর সব দুর্নীতি দমন করব। তুমি দেখো মা, তোমার মেয়ে একদিন অনেক বড় হবে। সত্যি বলছিস মা? আজ তোর বাবা থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতো রে মা। তবে তুই তোর বাবার স্বপ্ন পূরণ কর মা। তোর বাবা চেয়েছিল তুই বড় পুলিশ অফিসার হবি, আমি তোকে বাধা দিব না। তুই তোর স্বপ্নের পিছনে ছোট মা। আয় মা আয়, আমার বুকে আয়। টুনির এমন ভালো ফলাফল শুনে মিনু অনেক খুশি হয় আর আদর করে টুনিকে বুকে জড়িয়ে ধরে। যা মা, স্বপ্ন পূরণ করে তবে বনে ফিরবি। তোর মায়ের জন্য কোনো চিন্তা করিস না, এই মা সব সময় তোর পাশে আছে। আচ্ছা মা, এবার আমি আসছি। তুমি আমায় আশীর্বাদ করো মা। নিজের যত্ন নিও, ঠিকমতো ওষুধ খাবে। এই বলে টুনি শহরে পড়াশোনা করার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিরে মিনু, আজকাল কাজকর্ম করছিস না দেখছি। তা তোর ওই ঝগড়ুটে মেয়েটা নাকি বন ছেড়ে পালিয়েছে? তুমি কি বলছো গো রেনু দিদি? আমার মেয়ে পালাতে যাবে কেন? আমার মেয়ে পালায়নি গো। ও শহরে পড়াশোনা করে বড় অফিসার হয়ে ফিরবে। আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে। অতিরিক্ত অন্ধবিশ্বাস ভালো নয়, আর চাষির ঘরে চাষি মানায়। চাষি হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছিস? আমি আসছি রে মিনু। এভাবেই বনের সব পাখিরা টুনিকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে আর মিনুকে অপমানিত করে। আর মিনু তার মেয়ে টুনির অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরে টুনি, তুই এই বেশে? তোকে তো বলে দেখাই যায় না। এত উন্নতি হয়েছে তোর। হ্যাঁ রে সুখী, আমি শহরে পড়াশোনা শেষ করে আইপিএস অফিসার হয়েছি। এখন আমি এসেছি এই বনে সব অন্যায় দমন করতে। আসলে রে টুনি, তুই গরিব বলে তোকে অনেক অবহেলা করেছি। এখন বুঝতে পারছি পরিশ্রম হলো সাফল্যের মূল চাবিকাঠি। তুই আজ পরিশ্রম করেছিস বলেই জীবনে উন্নতি করতে পেরেছিস, আর আমরা টাকার গরমে আজ বেকার ঘুরছি। ঠিক আছে সুখী, আমি আসছি। মা আমার জন্য অপেক্ষা করছে। মা মা, কোথায় তুমি? মা দেখো, আমি বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। মা, আমি এখন বড় পুলিশ অফিসার। এবারে বনে আমি কোনো অন্যায় হতে দিব না মা। এটাই তো চেয়েছিলাম আমি মা। আজ আমি খুব খুশি।
আজ আমি পুলিশ অফিসারের মা। টুনি তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরে টুনির মা অনেক খুশি। এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না। এমনকি টুনির মাকে আর কেউ লাঞ্ছিত অবমাননা করার সাহসও পায় না। আর তারা সুখে দিন কাটাতে থাকে। একদিন সকালে টুনি রাজুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। আপনি কি বলছেন ঈগল মশাই? আমি এত টাকা পাবো কোথায়? আপনাকে আমার এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। দয়া করুন ঈগল মশাই, দয়া করুন। না না, এ কথা বললে তো হবে না। আমায় নগদ 2 লক্ষ টাকা পণ দিতেই হবে, না হলে কিছুতেই আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব না। ঠিক বলেছ তুমি। আমরা ওই গরিব অশিক্ষিত মেয়েকে নিয়ে আমাদের ছেলের বউ বানাবো আর কোনো পণ নিব না, এটা হয় না। টাকা না দিলে এ বিয়ে কিছুতেই হবে না। এভাবে বলবেন না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বনের সবাই জানতে পেরে গেছে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এখন বিয়ে ভেঙে গেলে যে আমার সম্মান থাকবে না, আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হয়ে যাবে। এদের এসব কথোপকথন টুনি আড়াল থেকে শোনে আর সামনে এসে বলে, আপনারা এইভাবে পণের দাবি কেন করছেন? একে তো ওনার মেয়ে অশিক্ষিত গেও মেয়ে, আমরা যে ওনার মেয়ের ভরণ পোষণ দেব তার খরচা কে দিবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি তোমার বাড়িতে কোনো কাজের লোক রাখতে হয় আর সে তোমার বাড়ির সব কাজ করে দিত, তবে তুমি তাকে মাসে কত টাকা দিতে বলো তো? মিনিমাম 5,000 টাকা। মাসে 5,000 টাকা মানে বছরে 60,000 টাকা। আর রাজু চাচার মেয়ে মুন্নি যদি 40 বছর ধরে এসব কাজ করে তবে 24 লক্ষ টাকা। এক্ষুনি 24 লক্ষ টাকা দিয়ে মুন্নিকে নিয়ে যান আপনার ছেলের বউ করে, নয়তো যৌতুক নেওয়ার অপরাধে জেলে পুরে দিব, এই আমি বলে দিলাম। আগে এটা তুমি কি বলছো মা? মা নই, এই বনের পুলিশ অফিসার টুনি। হয় 24 লক্ষ টাকা নয়তো জেল। ভাবুন এখন আপনি কি করবেন? বুঝেছি, তার মানে আপনারা জেলে যেতে চাইছেন, তাই তো? আরে না না, আমার ভুল হয়েছে। আমরা রাজুর মেয়েকে এমনি এমনি আমার ছেলের সাথে বিয়ে করাবো, 1 টাকাও পণ নিব না। তুমি ধন্য মা, ধন্য। ওরা ঠিক বলেছে। আমার মেয়ে যদি পড়াশোনা করে ভালো কোনো চাকরি করতো তবে ওরা আমার কাছে এত টাকা পণ চাইতো না। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এরপর রাজুর মেয়ের ধুমধাম করে বিয়ে হয়। রাজুর মেয়ের পণ ছাড়া বিয়ে হওয়ার পর থেকে টুনির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। আর মারবেন না ম্যাডাম, আর মারবেন না, আমায় মারবেন না, ছেড়ে দিন। আমার খুব লাগছে ম্যাডাম, ম্যাডাম দয়া করে ছেড়ে দিন ম্যাডাম। আপনার পায়ে পড়ছি দিদি, পায়ে পড়ছি, আর কোনোদিন চুরি করব না, আমায় ছেড়ে দিন। আমায় দয়া করে জেলে দিবেন না, মাফ করুন আমায় ম্যাডাম। কেন কেন চুরি করবি না? তুই চুরি করবি, তবে যারা অন্যায় পথে আয় করে, অসৎ পথে আয় করে, তাদের ঘরে চুরি করবি। আর 90% টাকা তুই অনাথ এতিমদের স্কুলে দিয়ে দিবি, যাতে আমার বাবা মায়ের মতো কষ্ট করে কোনো বাবা মার সন্তানকে পড়াশোনা করতে হয় না। বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি ম্যাডাম। এরপর থেকে প্রতি শনিবার তোতা বনের স্কুলের প্রতিটা বাচ্চার ফি দেয় আর সম্পূর্ণ স্কুলের ভরণ পোষণ দিয়ে থাকে। আর বনের বাচ্চারা অনেক হাসি খুশিতে পড়াশোনা করে। বনের সকল গরিব পাখিদের বাচ্চারা পড়াশোনা করার সুযোগ পায়। ওই টুনির এত বড় সাহস! আমি এই অপমান কিছুতেই সহ্য করব না। ওই টুনির জন্য আমার ছেলের বিয়েতে 1 টাকাও পণ নিতে পারলাম না। ওই অশিক্ষিত মেয়েটা এমনি এমনি আমার ঘরে ঢুকে গেল। গরিব চাষির মেয়েটার 2 টাকার চাকরি করার খুব অহংকার। ওর এই চাকরিটাই শেষ করতে হবে। ওকে মিথ্যে ঘুষ নেওয়ার অপরাধে ফাঁসাবো আমরা। টুনি তো কারো কাছেই টাকা নেয় না। বিষয়টা মন্দ নয়, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গিন্নি।
কাটা দিয়ে কাটা তুলবো আমরা। রাজুকে আমরা কাজে লাগাবো। শোনো রাজু, তুমি যদি এই ব্রিফকেসটা টুনিকে দিতে পারো তবে আমি তোমার দ্বিতীয় মেয়ের বিয়ের সমস্ত খরচা বহন করব। তুমি শুধু টুনুকে বলবে এটা তোমার তরফ থেকে একটা উপহার। সত্যি বলছেন? আচ্ছা দিন, তবে আমি এক্ষুনি দিয়ে আসছি। মা টুনি, মা টুনি, এই নে, এটা আমার তরফ থেকে তোর জন্য উপহার। নে মা, না করিস না, বাসায় গিয়ে খুলে দেখিস কেমন। টুনি রাজুর দেওয়া উপহার ভেবে ব্রিফকেসটা নিয়ে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে কালো অফিসার চলে আসে। ইউ আর আন্ডার অ্যারেস্ট টুনি, আপনাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হলো। একে জেলে বন্দি করুন পুলিশ বাবু। এই গরিবদের কাছে টাকা লুটে বেড়াচ্ছে, বনের অসহায় পাখিদের কাছে ঘুষ আদায় করছে। আরে আমার কথাটা তো শুনুন একবার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। যখনই কালো পুলিশ টুনিকে নিয়ে যেতে চাইবে ঠিক সেই সময়ে রাজু সেখানে চলে আসে। দাঁড়ান কালু স্যার, আপনি টুনিকে একদম বিনা অপরাধে জেলে নিয়ে যাবেন না। ওই শয়তান ঈগল টুনিকে মিথ্যে অপরাধে ফাঁসানোর জন্য আমাকে দিয়েই এই ব্রিফকেসটা দিয়েছিল আর বলেছিল। ও আচ্ছা, বুঝতে পেরেছি, একটা সৎ পুলিশ অফিসারকে মিথ্যে অপরাধে ফাঁসানোর চেষ্টা আর একটা পুলিশের বিনা এলিগেশনে সময় নষ্ট করার অপরাধে তোকে গ্রেপ্তার করা হলো, শয়তান ঈগল। এই বলে কালো টুনির হাত থেকে হাতকড়া খুলে ঈগলকে পরায় আর ঈগলকে 10 বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়। এরপর থেকে টুনি বনে কোনো অন্যায় হতে দেয় না আর ঈগল তার লোভের শাস্তি পেয়ে থাকে। এই নাও তোমার চা। ওগো শোনো না, বনে তো আমাদের থেকে বড়লোক পাখি আর কোথাও নেই। আমাদের মুরগিগুলো ভালো ডিম দিচ্ছে। এই ডিম বিক্রি করে আমরা আরো বড়লোক হব। এবার কিন্তু আমায় ডায়মন্ডের নেকলেস কিনে দিতে হবে, এই বলে দিলাম। কাকুলি, তোমার সারাক্ষণ কেনাকাটা নিয়েই তুমি পড়ে থাকো। সংসারটা নিয়ে অন্তত ভাবো। এদিকে খামারের মুরগিগুলো মনে হয় অসুস্থ, ভালো ডাক্তার নিয়ে আসতে হবে। বড্ড দুশ্চিন্তায় আছি এখন আমি। মা মা ও মা, আমার বড্ড খিদে পেয়েছে মা। আমি তুমি ডিম দিয়ে ভাত দাও না মা, আমি ভাত খাবো। আমার লক্ষ্মী মেয়ে একটা, তুই ডিম দিয়ে ভাত খাবি? আচ্ছা এখানে বস, আমি তোর খাবার নিয়ে আসছি। কুহু একু, বাড়িতে আছিস? এখানে একা একা বসে কি করছিস? চল চল, সবাই নদীর ধারে অপেক্ষা করছি, চল খেলতে যাই। না রে টুকি, আমি এখন খেলতে যেতে পারবো না। এখন আমার মা ডিম দিয়ে আমাকে ভাত খেতে দিবে, এখন আমি ডিম দিয়ে ভাত খাবো। এই এই গরিব ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ডাকতে এসেছিস? যা এখান থেকে। তোর মতো গরিবের বাচ্চার সাথে আমার মেয়ে কিছুতেই খেলবে না। এই নে মা কুহু, খেয়ে নে মা। মা মা, তোমার ডিম ভাজাটা খেতে দারুণ হয়েছে। কি মজা, ঠিক যেন মনে হচ্ছে অমৃত। এই গরিবের বাচ্চা, এইভাবে কেন ঢ্যাং ঢ্যাং করে তাকিয়ে আছিস? দেখছিস না আমার মেয়েটা খাচ্ছে? যা এখান থেকে, চলে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কুহুর মা বাবা কত ভালো লোক, ওদের কত বড় মুরগির খামার আছে, তাই তো ওরা এত ভালো ভালো খাবার খেতে পারে, প্রতিদিন ডিম খায়। আর এদিকে আমার বাবা মায়ের তো একটা ডিম কেনার মতো সামর্থ্য নেই। মা মা, কুহুর মা কুহুকে কত আদর করে, ডিম দিয়ে ভাত খেতে দিয়েছে। আমিও ডিম দিয়ে ভাত খাবো মা। আজ কতদিন হয়ে গেল আমি ডিম খাই না, আজ তুমি ডিম দিয়ে ভাত দাও না আমাকে। মা আমি ডিম খাবো, মা ডিম খাবো। মারে, তোকে আমি কিভাবে ডিম দিয়ে ভাত দিব? ঘরে যে দুমুঠো চালও নেই, আর বাজারে দ্রব্যমূল্যের দাম যা বেড়ে চলেছে, আমাদের মতো গরিবদের তো না খেয়ে মরতে হবে রে মা। আর তুই ডিম খাওয়ার বায়না করছিস?
এমন অভাগা বাবা আমি, আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারি না। মনে কোনো কাজও নেই যে কাজ করে তোমাদের দুবেলা ভালো মন্দ খাওয়াবো। চিন্তা করো না গো, একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সব পারে। আমরা সৎ পথে সবসময় চলবো, আর সৎ পথে চলে কষ্টের মধ্যেও যে একটা স্বস্তি আছে রে মা। চল নদীতে গিয়ে স্নানটা সেরে আসি, এসে দুমুঠো বাসি ভাত আছে খেয়ে নিব। মা, ও মা, দেখো দেখো, মনে হচ্ছে একটা ইঁদুর ছানা পানিতে পড়ে গেছে। ওকে বাঁচাও মা, বাঁচাও, নইলে যে মরে যাবে। ওতে ভীষণ কষ্ট হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি ওকে বাঁচাতে। মা, ওই তো ও শ্বাস নিচ্ছে, তার মানে ও এখনো বেঁচে আছে। চলো মা, ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, ওর এখন বিশ্রামের দরকার। হ্যাঁ তাই করি, ওকে বরং আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। বেচারি এখন জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি কোথায়, আমি কোথায়, এটা কোথায় আমি? আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? কোনো ভয় নেই তোমার, তুমি নদীতে পড়ে গিয়েছিলে, আমরা তোমায় উদ্ধার করে নিয়ে এসেছি। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, সুস্থ হলে বরং বাড়ি ফিরে যেও। সত্যি তোমরা অনেক ভালো গো, আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। কি বলে যে তোমাদের ধন্যবাদ দেব? আমাদের কোনো কিছু দিতে হবে না, এখন থেকে তুমি আমার বন্ধু। কি তুমি নিজের চেহারা কিভাবে পরিবর্তন করলে? কে কে কে- কে তুমি? আমি কোনো ইঁদুর নই গো, আমি ইঁদুরের রূপ নিয়ে তোমাদের মন পরীক্ষা করছিলাম। তোমরা মামি ভীষণ দয়ালু, তোমরা গরিব হলেও তোমাদের মন যে অনেক ভালো। তোমাদের সেবা যত্ন আর সুশীল ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। কিন্তু টুনি, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? মেয়ে আমার সামান্য একটা ডিম ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছে, আর আমি মা হয়ে আমার মেয়েকে খাওয়াতে পারছি না। দুবেলা দুমুঠো শুকনো রুটি ওকে নিয়ম করে দিতে পারি না। ওই এই ব্যাপার, তোমাদের মতো দয়ালু হৃদয়বান পাখি বনে আমি খুব কম দেখেছি। এই নাও একটা ছোট্ট গাছের চারা, এটা কোনো সাধারণ গাছের চারা নয়। এই চারাকে তোমরা রোপণ করে নিয়মিত যত্ন করবে, দেখবে ঠিক 3 দিন পর এই গাছে ডিম ধরেছে। এত ডিম ধরবে যে তোমরা খেয়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। এবার আমি আসি গো। মা মা, চলো আমরা এই চারাটা আমাদের উঠোনে রোপণ করি। কি মজা, কি মজা, এবার আমি ডিম দিয়ে ভাত খেতে পারবো, কি মজা। মা, আমি চাল নিয়ে আসছি। মা, ও মা, বাইরে এসো। মা, দেখে যাও কত বড় হয়েছে এই গাছটা, আর মাত্র 2 দিন। 2 দিন পর আমি ডিম খাবো। সত্যি তো, এক রাতে গাছটা কত বড় হয়ে গেছে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। ওই পরীকে সৃষ্টিকর্তা নিজ হাতে পাঠিয়েছিলেন আমাদের কাছে। কই গো টোনা, কোথায় গেলে? বাইরে এসো একবার। বাহ, কত ডিম ধরেছে গাছে। টুনি, এত ডিম তো আমরা খেতে পারবো না, তাই এখন থেকে আমি এখান থেকে কিছু ডিম বাজারে বিক্রি করব। বাহ, সব ডিম তো বিক্রি হয়ে গেল, কতগুলো টাকা পেলাম। এই টাকা দিয়ে আমি বরং আমার মেয়ের জন্য বাজার করে নিয়ে যাই। কি আনন্দ আকাশে বাতাসে, আজ আমার অনেক মজা করে, আজ আমি অনেক মজা করে ডিম খাবো। এই নে মা, ডিম ভাজা আর ভাত, মন শান্তি করে খেয়ে নে।
টুনি, কই গো? আমাদের ডিমগুলো যে বাজারে চট করে বিক্রি হয়ে গেল। দেখো, আমি কত বাজার করে নিয়ে এসেছি। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর সংসারের কোনো চিন্তাও থাকবে না টুনি। এরপর থেকেই পরীর দেয়া গাছের ডিম বিক্রি করে টোনাটুনি অনেক ধনী হয়ে যায় এবং বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এই টুনির ঢং যে আমার আর সহ্য হচ্ছে না। এরা তো অনেক গরিব ছিল, কিন্তু রাতারাতি এত বড়লোক হলো কি করে? এখন আবার বনের অসহায় পাখিদের সাহায্য করতে শুরু করেছে। আমার নজর রাখতে হবে টুনি কিভাবে এত বড়লোক হলো। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, দুদিন ধরে কিছুটি খাইনি গো। ঘরে স্বামী সন্তান নিয়ে না খেয়ে পড়ে আছি। তোমার তো অনেক বড় মুরগির খামার আছে, যদি আমায় একটা ডিম দিতে, আমার মেয়েটাকে নিয়ে গিয়ে খাওয়াতাম গো। কি বললি? এত বড় সাহস! তোর মতো গরিব পাখি আমার খামারের ডিম কিছুতেই কিনতে পারে না। আর তোকে এমনি এমনি আমি ডিম দেবো কেন? হ্যাঁ, যা এখান থেকে দূর হ। যত সব গরিব ছোট লোক কোথা থেকে যে আসে, আমাকে জানতেই হবে এই টুনি কিভাবে এত বড়লোক হলো। হ্যাঁ, এটা কি? আমি স্বপ্ন দেখছি না তো? ডিমের আবার গাছ হয় কখনো? বুঝতে পেরেছি। তবে টুনি এই গাছের ডিম বিক্রি করেই এত ধনী হচ্ছে। দাঁড়া, তো ধনী হওয়ার শখ এবার আমি ঘোচাবো। এই গাছ আমি কেটে নিব, তো সব স্বপ্ন আমি নষ্ট করে দিব। শয়তান দুষ্টু পাখি, তোর এত বড় সাহস! তুই এসেছিস টুনির ক্ষতি করতে? তোর সাহস কি করে হয়? তুই এই গাছে হাত দিয়েছিস? অহংকারী পাখি, তোর এই অহংকারের পতন ঘটবে। তোকে আমি অভিশাপ দিলাম, তোর সব ধ্বংস হয়ে যাবে। পথে ভিখারি হয়ে পথে পথে ঘুরবি তুই। এরপর যদি তুই টুনির কোনো ক্ষতি করতে আসিস, তবে তোর প্রাণ নিয়ে নিব আমি। না, এ হতে পারে না। আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও কারো ক্ষতি করব না। আমি আর কখনো অহংকার করব না। আমায় ক্ষমা করে দাও। এটা কি করলাম আমি কালু? আমাদের অহংকারের কারণে আজ আমরা নিঃস্ব। আমাদের অতিরিক্ত অহংকার যে আমাদের পতন ডেকে আনলো। টুনির সুখ সহ্য করতে না পেরে টুনির ক্ষতি করতে গিয়েছিলাম, সেখানে এক পরীর অভিশাপে আমাদের সব শেষ হয়ে গেল। সব। আমরা এখন কি করে চলবো? টুনি, টুনি, আমায় একটু সাহায্য কর টুনি। আমি যে সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। তুই আমায় ক্ষমা করে দে। তোর ক্ষতি করতে এসেছে আমি নিঃস্ব হয়ে গেছি রে। আমায় কিছু টাকা দে। আমার স্বামী যে মৃত্যু শয্যায়, চিকিৎসা করাতে না পারলে মরেই যাবে। এ তুমি কি বলছো দিদি? আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আর তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাহলে পরবর্তীতে এমন কোনো কাজ করো না, যাতে করে অন্যের চেয়ে নিজের ক্ষতি বেশি হয়। এই নাও দিদি, এখানে 50,000 টাকা আছে, তুমি কালু দাদার চিকিৎসা করাও। তোর এমন উপকারের কথা আমি কখনো ভুলবো না টুনি, কখনো না। তোর কাছেই আমি শিখলাম টুনি, অন্যের উপকারে যে নিজের সুখ নিহিত থাকে। এরপর টুনির সাহায্যে কালু সুস্থ হয়ে যায়। কালু কাকুলি অন্যের বাড়িতে কাজ করে সৎ পথে তাদের সংসার চালাতে থাকে, আর কখনো কালু কাকুলি অন্যায় কাজে লিপ্ত হয়নি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।